আমাকে অ্যারেস্ট করার জন্য 15 দিন ঘেরাও করে রাখা ছিল। 9 ডিভিশনে একটা পুরো ফোর্স, র্যাব, বিজিবি, পুলিশ, 1 লাখ লোক থেকে 1.25 লাখ লোক আমাকে পাহারা দিয়ে রেখেছিল। আমি ওপেন ছিলাম, তো আমার উপরে বাম ব্লাস্ট হলো। আমার 20টা ছেলে ওখানে এই টুকটুক মাংসের টুকরা হয়ে গেল। 21 আগের চেয়ে ভয়াবহ, অনেক ভয়াবহ। এটা RDX ছিল, 21 তো গ্রেনেড, একটা সিঙ্গেল গ্রেনেড। মরে যাওয়াটা কোনো ক্রেডিট না, বেঁচে থাকাটা ক্রেডিট। আমি যদি ভাই একটু ধরে ধরে আসি, জি। 2001 সালের ইলেকশনে আপনার পরাজয় হলো এবং 2006 1 থেকে 6 পর্যন্ত আপনি দেশের বাইরে ছিলেন, কানাডাতে ছিলেন ওই সময়টা। না না, কানাডা না। তাহলে আচ্ছা বলেন, আপনি বলেন। এবং আমি যতটুকু জানি, আপনাকে নিয়ে আমি যতটুকু স্টাডি করেছি এখানে বিভিন্ন টক শো থেকে বা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি, কেয়ারটেকার গভর্নমেন্টের সময়ও আপনি দেশের বাইরে ছিলেন এবং আপনার বক্তব্য আছে নিশ্চয়ই, এবং আপনাকে বলা হয় যে আপনি সময়টা মিসিং ছিলেন। এই মিসিং ব্যাপারটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আসলে? 2001-এর 16 জুন ওই যে আমাকে নিয়ে গেল ঢাকায়, বলো তোমাকে মেরে ফেলা হবে। আমি জানতাম সামনে থেকে মারবে, মুক্তিযুদ্ধের সন্তান আমায়। আমার আব্বা গুলি খেয়েছেন, এখানটা মেশিন গানের গুলি এখান দিয়ে বেরিয়ে গেছে। আমার বাবা কিন্তু থামেন নাই, ইন্ডিয়ান জেনারেল আমার বাবার পাশে। আমার বাবা কিন্তু যেখানে জাতির পিতার কন্যা এবং বঙ্গমাতা এনারা ছিলেন, আমার বাবা কিন্তু ওখানে গেছেন তাদেরকে মুক্ত করতে, থামেন না। আমি তারই সন্তান, ঠিক আছে। ভেবেছি সামনে থেকে এসে মারবে, মার। আমার মুক্তিযুদ্ধের সন্তান, ভয়ের জিনিস আমাদের ভিতরে তখনও ছিল না, এখন নেই। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আর মৃত্যু যেদিন হবে সেদিন হবেই। কিন্তু এরকম বম ব্লাস্ট করবে এটা আমরা বুঝতে পারিনি। তো আমার উপরে বম ব্লাস্ট হলো। আমার 20টা ছেলে ওখানে এই টুকটুক মাংসের টুকরা হয়ে গেল। 2001-এ 16 জুন। ওকে। আমার এই হাতটা খুলে পড়ে গেল, এই পাটা পুরো অচল হয়ে গেল। এই পাটা কিন্তু আমার 3 বছর লেগেছে ইলেকট্রিক শক দিয়ে এই পাটাকে আমার চালু করতে। আমি বললাম ব্যাংকক থেকে চিকিৎসা করে এসে আমি ইলেকশন করবো না, বিকজ আমি মেনে নিতে পারছি। আমি চোখ বন্ধ করলে আমার ওদের, আমার বন্ধু, আমার ভাই, এই চন্দনশীল আমার জেলা পরিষদ চেয়ারম্যান, দুটো পা, একটা পা উড়ে যেয়ে আপনার স্টুডিওর উপর দিয়ে যেয়ে 100 গজ দূরে যেয়ে পড়েছে, নারায়ণগঞ্জে হয়েছিল। হ্যাঁ, এবং ওইটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বম ব্লাস্ট, RDX। আর 20টা ছেলে যে মারা গেছে, এর মধ্যে 10-15 জন মাংসে এই টুকটুক পিস। 21 আগস্টের চেয়ে ভয়াবহ নিশ্চয়ই না? অনেক ভয়াবহ। 21 আগস্টের চেয়ে ভয়াবহ, অনেক ভয়াবহ। এটা RDX ছিল, 21 তো গ্রেনেড, একটা সিঙ্গেল গ্রেনেড, এটা RDX। তখন আমার জ্ঞান ফেরার পরে, কখন ফিরেছে আমি জানি না, আমি শুধু একটা কথা বলেছিলাম, যখন সব সাংবাদিক জিজ্ঞেস করছে, চিৎকার দিচ্ছ, কিছু বলবেন, আমি কানে শুনছিলাম না কিছু। আর প্রচন্ড বুকে আমাকে এখান থেকে উড়িয়ে নিয়ে 10 ফিট দূরে নিয়ে ফেলেছিল। তো আমি শুধু একটা কথা বলেছিলাম, শেখ হাসিনাকে বাঁচান। তখন আমার কাজ করছিল যে আমি মরে গেলে কিচ্ছু হয় না। হ্যাঁ, আমি রক্তের উপরে শোয়া ছিলাম, রক্ত কত গরম আমি জানি। সো আমি ইলেকশন করবো না, কারণ আই ক্যানট ওয়াক, আমি হাঁটতে পারছিলাম না, আমার হাত অচল। আর চোখ বন্ধ করলে ওদের চেহারা দেখছিলাম। একটা এফেক্ট তো থাকেই না, এত বড় একটা ঘটনা। গিল্টি ফিলিং ছিল যে আমার জন্যই, এখনো আছে, আমার জন্য এত ছেলে মরে গেল। তো যাই হোক, তো ইলেকশন আপা মাননীয় প্রধানমন্ত্রী বললেন করলাম। ইলেকশন দিন রাত্রেবেলায় 3টা 14 মিনিটে ডিক্লেয়ার করলো শামীম ওসমান 34,000 ভোটে পাস। অ্যান্ড ইটস ট্রু, আমি পাস করেছি 30 সেন্টার বদলানোর পরেও। আমি জানি না ওই কর্নেল এখন কোথায় আছেন, আমার তারপরে যোগাযোগ হয়নি। এরপরে কর্নেল যে আছেন আর্মির, আমাদের ছেলেদের আমাদের মারতে আমাদের একটা ছেলেকে থানায় মেরেই ফেললো। আমার সব চেয়ারম্যানের গ্রেফতার হলো, হাড্ডি ভেঙে ফেললো পার্ট টু পার্ট। তো আমি খেপে গেলাম, একাই গেলাম। তখন উনি আমাকে বললো, শামীম আপনি চলে যান। আমি কোথায়? যেভাবে পারেন চলে যান, স্কেপ করেন। আমি কেন? বললো দেখেন, আপনি জানি আদমজিতে আপনি 2 লাখ লোক রেডি রাখছেন, আপনি লড়াই করবেন, কিন্তু আপনি আমাদের সাথে সেনাবাহিনীর সাথে পারবেন না। আমি কেন? আপনাকে মেরে ফেলা হবে। আমি কে মেরে ফেলবে? বলো আমরাই। স্ট্রেইট ওয়েতে বলতেছি আপনাকে। 2001 সালে? হ্যাঁ। মানে আপনি বলতেছেন আর্মি আপনাকে টার্গেট করেছিল? না, উনিই বললেন আমাকে আমরাই মেরে ফেলবো। ওকে। আর আপনার ক্ষমতা আসতেছেন না। আমার স্টেটমেন্ট ছিল ফার্স্ট, একমাত্র আমার স্টেটমেন্ট খুঁজে পাবেন, ইত্তেফাক পত্রিকা ছিল, সেনাবাহিনী নির্বাচনের রেজাল্ট বদলে দিয়েছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। জি, আপনাকে ক্ষমতা আসতে দেওয়া হবে না এবং আর্মি আপনার রেজাল্টটা বদল। আপা আমাকে ফোন করলেন, মাননীয় প্রধানমন্ত্রী ফোন করলেন যে শামীম তুমি একমাত্র পাস করেছো। ওকে। আমি না আপা রেজাল্ট, বলে আমি দেখলাম এইমাত্র টেলিভিশনে দিল, আমি রেজাল্ট বদলে দিয়েছে আবার। তখন সেনাবাহিনীর অফিসার বললো, শামীম ভাই আপনি লিভ, আপনি ইমিডিয়েটলি লিভ করেন। তখন মাননীয় প্রধানমন্ত্রী জেনে গেছেন কি হচ্ছে। আমি ফোন ধরিনি, আমার স্ত্রীকে বললেন, ছোট আপা রেহান আপা এবং আপা বললেন যে ও তো কোনো সময় কথা শুনে না, আজকে শুনতে বলো, ওকে বলো ইমিডিয়েটলি লিভ দ্য কান্ট্রি নাও, ওকে মেরে ফেলবে। কারণ আমার উপরে স্বাধীনতা বিরোধী শক্তি প্রচন্ড খাপা ছিল, কারণ যারা বম ব্লাস্টটা করেছে তারাই তো ক্ষমতায় চলে এসছে। হ্যাঁ, যারা এত বড়, তারা কি আমাকে ছাড়বে? তো যাই, আমার
নেত্রীর নির্দেশ মানা আমার কাজ। আমি গেলাম, তারপর দিন কলকাতা, ইন্ডিয়া গেলাম। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, উনি আমার বাবার ব্যক্তিগত বন্ধু, আমাদের পারিবারিকভাবে সম্পর্ক। ওনার কাছে গেলাম, থাকতে বললেন, থাকলাম। তারপরে ইউরোপ গেলাম, তারপরে আমেরিকা গেলাম, তারপরে আবার আসলাম, আবার গেলাম, আবার আসলাম। এরপরে যখন অর্থনৈতিকভাবে খুব বেশি খারাপ অবস্থায় পড়ে গেলাম, সজীবাদের জয়, হি ইজ লাইক মাই ব্রাদার, সে আমাকে বললো যেন না। হ্যাঁ, ওর নিজেরও অর্থনৈতিক অবস্থা চরম খারাপ, তখন গাড়ি বেচতে হচ্ছে তার $5,000 জন্য। এগুলি তো মানুষ বিশ্বাস করবে না। আই স ইন মাই ওন আইস। হ্যাঁ, তারপরে আমি কানাডায় গেলাম, কারণ কানাডায় সোশ্যাল পাওয়া যায়। আমি কানাডায় কাগজ পেয়ে গেছিলাম, কিন্তু আমি কিন্তু কানাডায় কাগজ নেই, ফুল ফ্যামিলি কাগজ পেয়ে গেছিলাম। আমি আবার দেশে ফিরলাম 2009 নয়, একদিনের নোটিশে আমি দেশে ফিরেছি। 7 থেকে 8 লাখ লোক হয়েছে। আমাকে অ্যারেস্ট করার জন্য 15 দিন ঘেরাও করে রাখা হয়েছিল। 9 ডিভিশনে একটা পুরো ফোর্স, র্যাব, বিজিবি, পুলিশ। এটা আমার জীবনের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। 1 লাখ লোক থেকে 1.25 লাখ লোক আমাকে পাহারা দিয়ে রেখেছিল। আমি ওপেন ছিলাম, কেউ ঢুকতে পারেনি। আর ঠিক যখন আমার কাছে নির্দেশ এসছে, আমি একজনের নির্দেশ মানি, সেটা হচ্ছে আমার নেত্রী। শি ইজ মাই চিফ, আই এম এ সোলজার। যখন নির্দেশ আসলো, গেট আউট, আই এম গেট আউট। জীবনের সাথে চলে হাই-ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। মরে যাওয়াটা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ না। মরে তো গেছেন, বঙ্গবন্ধু মরে গেছেন, বঙ্গবন্ধু জেলখানে জানিয়ে দেবে। যদি নেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা বেঁচে না থাকতেন, তা আপনি কি মনে করেন বঙ্গবন্ধু হত্যা বিচার হতো? 21শে আগস্টে যদি আপা মারা যেতেন, ওই একটা গ্রেনেড যদি ট্রাকের মধ্যে ফুটতো, আপনি মনে করেন বিচার হতো? মরে যাওয়াটা কোনো ক্রেডিট না, বেঁচে থাকাটা ক্রেডিট।